নমস্কার সকলকে। আজকে আলোচনা করব ভূমির বৈশিষ্ট্য, উৎপাদন এবং উৎপাদনশীলতা, প্রোডাক্ট অ্যান্ড প্রোডাক্টিভিটি চ্যাপ্টারে ইন অপারেশন ম্যানেজমেন্ট MBA। তো এই পর্বে আমরা আলোচনা করব ভূমি কাকে বলে, এছাড়া ভূমির বৈশিষ্ট্য বর্ণনা করব এবং উৎপাদনে ভূমির যে ভূমিকা সে সম্পর্কে কিছু কথা বলব। প্রথমে ভূমির সংজ্ঞা নিয়ে কিছু বলি। উৎপাদনের উপাদানগুলিতে মধ্যে প্রথম এবং প্রধান হলো ভূমি। সাধারণ অর্থে ভূমি বলতে মৃত্তিকা বা বা ভূপৃষ্ঠকে বোঝায়, কিন্তু অর্থনীতিতে ভূমি ধারণাটি ব্যাপক অর্থে ব্যবহৃত হয়। অর্থনীতিতে ভূমি বলতে উৎপাদনের সহায়ক সকল প্রকার প্রাকৃতিক সম্পদকে বোঝায়। পৃথিবীর ভূপৃষ্ঠ, জল, স্থল, আলো, বাতাস, বৃষ্টিপাত, মাটির উর্বরতা শক্তি, নদ নদী, পাহাড় পর্বত, সমুদ্র, খনিজ দ্রব্য, খাল বিল প্রভৃতি সকল প্রকার প্রাকৃতিক সম্পদ ভূমির অন্তর্ভুক্ত। মানুষ এগুলি সৃষ্টি করতে পারে না। সুতরাং উৎপাদন কার্যে সহায়ক প্রাকৃতিক সকল সম্পদকে ইকোনমিতে অথবা ইকোনমিক্সে বা অর্থনীতিতে আমরা ভূমি বা ল্যান্ড বলি। এবার বলবো ভূমির বৈশিষ্ট্য। ভূমি উৎপাদনের অন্যান্য উপাদান থেকে ভিন্ন। ভূমির বৈশিষ্ট্য সমূহই একে উৎপাদনের অন্যান্য উপাদান সমূহ থেকে পৃথক করে রেখেছে। প্রথমে বলবো ভূমি প্রকৃতির দান। ভূমি প্রকৃতির দান, মানুষ ভূমি সৃষ্টি করেনি। এর কোনো উৎপাদন খরচ বা দাম যোগান নেই। ফলে ভূমি সৃষ্টির জন্যে মূলত কোনো প্রচেষ্টা বা ত্যাগ স্বীকারের প্রয়োজন হয় না। তবে এ ধারণা পুরোপুরি আবার ঠিক নয়, কারণ বন কেটে বসতি বা মরুভূমিতে জলসেচ করে বা সমুদ্র উপকূলে বাঁধ দিয়ে জমি উদ্ধার প্রভৃতি কাজে যে সফলতা অর্জিত হচ্ছে, এটি অবশ্যই মানুষের চেষ্টার দান এবং এর যোগান দামও আছে, কিন্তু এরূপ প্রয়াস খুবই লিমিটেড বা সীমিত। এর জন্যই স্বল্পকালীন ভিত্তিতে জমির যোগান সীমাবদ্ধ ধরা হয়। আবার অনেক জমিকে চাষযোগ্য বা উর্বরা করে গড়ে তুলতে খরচ করতে হয়। এবার বলবো ভূমির যোগান সীমাবদ্ধ। ভূমির দ্বিতীয় বৈশিষ্ট্য হলো যে এর যোগান সীমাবদ্ধ। পৃথিবীতে ভূমি সহ প্রাকৃতিক সম্পদের পরিমাণই সীমাবদ্ধ। মানুষের প্রচেষ্টা এর হ্রাস বৃদ্ধি সম্ভব নয়। তবে ব্যবহারযোগ্য ভূমির পরিমাণে হ্রাস বৃদ্ধি ঘটতে পারে। মানুষের অবহেলা, ভূমিকম্প, প্রাকৃতিক ডিজাস্টার, প্রাকৃতিক দুর্যোগের ফলে চাষযোগ্য জমির পরিমাণ যেমন হ্রাস পেতে পারে, তেমনি মানুষের প্রচেষ্টায় পতিত জমি পুনরুদ্ধার করে পরিমাণ বাড়ানো যেতে পারে। এরপরে বলবো উর্বরা শক্তির তারতম্য। ভূমির অপর বৈশিষ্ট্য এই যে সকল ভূমি সমজাতীয় বা একই গুণ সম্পন্ন নয়, অর্থাৎ সকল ভূমির উর্বরা শক্তি একরূপ নয়। তেমনি সকল কয়লা খনিতে বা তেলকূপে একই জাতীয় কয়লা বা তেল পাওয়া যায় না। তাছাড়া অবস্থানের দিক থেকেও তারতম্য রয়ে গেছে। কোন জমিতে বা কোন জমি অবস্থানের দিক অন্যটির চেয়ে উন্নত থাকে। এখন বলবো ভূমি স্থানান্তরযোগ্য নয়, ইট নট ট্রান্সফারেবল অ্যাসেট। ভূমি স্থানান্তর করা যায় না, অর্থাৎ এক জায়গা থেকে অন্যত্র নিয়ে যাওয়া সম্ভব নয়। কিন্তু অন্যান্য উপাদান যেমন শ্রম, মূলধন এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা যায়। ভূমির ক্ষেত্রে ভৌগোলিক গতিশীলতা নেই। ভূমি স্থায়ী উপাদান। ভূমি অবিনশ্বর, এর কোনো ক্ষয় নেই, তাই এটি একটি স্থায়ী উপাদান। কিন্তু অন্যান্য উপাদান যেমন শ্রম, ক্যাপিটাল, মূলধন প্রভৃতি অস্থায়ী।
ভূমিতে হ্রাসমান উৎপাদন বিধি কার্যকর। কোনো এক খণ্ড জমিতে বেশি উৎপাদনের লক্ষ্যে অধিক পরিমাণ শ্রমিক মূলধন নিয়োগ করলে উৎপাদন ক্রমশ হ্রাস পায়। এটাই হলো ক্রম হ্রাসমান উৎপাদন বিধি। অন্যান্য উপাদানের ক্ষেত্রে এমনটি প্রযোজ্য হলেও ভূমির ক্ষেত্রেই এই বিধি বিশেষভাবে প্রযোজ্য। এবারে বলবো শ্রমের দক্ষতা ও গতিশীলতা। সাধারণ অর্থে শ্রম বলতে মানুষের কায়িক পরিশ্রমকে বোঝায়, কিন্তু অর্থনীতিতে শ্রম শব্দটি বিশেষ ও ব্যাপক অর্থে ব্যবহৃত হয়। উৎপাদন কাজে নিয়োজিত সকল প্রকার শারীরিক ও মানসিক কাজ ও সেবা কর্ম এবং যার বিনিয়োগে পারিশ্রমিক পাওয়া যায় তাকেই শ্রম বলা হয় বা লেবার বলা হয়। একজন কৃষক, শিল্প শ্রমিক বা রিক্সা চালকের শারীরিক পরিশ্রম যেমন শ্রম, তেমনি একজন শিক্ষকের শিক্ষাদান বা ডাক্তারের পরামর্শ তেমনি তার বৃদ্ধিজাত শ্রম বা বুদ্ধিজাত শ্রম। বস্তুত মানুষ পরিশ্রমের বিনিময়ে যা কিছু অর্জন করে তাকে আমরা শ্রম বলি। অবশ্য মানুষের সব কাজই শ্রম রূপে গণ্য নয়। কোন রূপ অর্থ উপার্জন ছাড়া কেবল স্নেহের জন্য বা আনন্দ লাভের জন্য যে পরিশ্রম করা হয় তা শ্রম নয়। তাই সন্তান প্রতিপালনের জন্য মাতা পিতার পরিশ্রম বা কষ্টকে শ্রম বলা হয় না। এবার বলবো শ্রমের বৈশিষ্ট্য। শ্রম উৎপাদনের একটি আদি ও মৌলিক উপাদান। উৎপাদনের উপাদান হিসাবে শ্রমের কতগুলো বৈশিষ্ট্য রয়েছে। প্রথমে উল্লেখ করব শ্রম একটি জীবন্ত উপাদান। শ্রমের প্রধান বৈশিষ্ট্য এই যে এটি ভূমি ও মূলধনের মতো প্রাণহীন একটি জড় পদার্থ নয়। শ্রম শ্রমিকের দৈহিক ও মানসিক শক্তির একটি জীবন্ত উপাদান এবং পারিশ্রমিকের জন্য শ্রমিক পরিশ্রম দিলেও তার অনুভূতি সত্তা থাকে এবং শ্রমিকের জীবদ্দশায় তার শ্রম জীবন্ত ও কর্মক্ষম থাকে। এবার বলবো শ্রম এবং শ্রমিকের অবিচ্ছেদ্য। শ্রমের জন্য একটি বৈশিষ্ট্য হলো যে শ্রমিক ও শ্রম অবিচ্ছেদ্য। ভূমি ও ভূমির মালিক, মূলধন ও মূলধনের মালিক এক নয়, এরা স্বতন্ত্র, কিন্তু শ্রমিক থেকে শ্রমকে বিচ্ছিন্ন করা যায় না। শ্রমের আরেকটি বৈশিষ্ট্য হলো যে এটি অন্যান্য উপাদানের তুলনায় গতিশীল। ভূমির কোনো ভৌগোলিক গতিশীলতা নেই, মূলধনের গতিশীলতাও কম, কিন্তু শ্রম অত্যন্ত গতিশীল। কারণ বিশেষ করে বর্তমানকালে শ্রমিক এক স্থান থেকে অন্য স্থানে, এক পেশা থেকে অন্য পেশায় চলে যেতে পারে, সে ইজি জব চেঞ্জ করতে পারে। শ্রম ক্ষণস্থায়ী। শ্রমের অন্যতম বৈশিষ্ট্য হলো এই যে এটি ক্ষণস্থায়ী এবং এর সঞ্চয় সম্ভব নয়। অন্যান্য উৎপাদন যেমন ভূমি, মূলধন কিছুকাল ব্যবহার না করলে তা ধ্বংস হয়ে যায় না, কিন্তু শ্রম উৎপাদন কাজে ব্যবহার না করলে নষ্ট হয়ে যায়। কোনো শ্রমিক একদিন বা 1 ঘন্টা কাজ না করলে সেই সময় নষ্ট হয়ে যায়, যা কোনোদিন ফিরে পাওয়া বা রিকভারি সম্ভব নয়। শ্রমিকের দর কষাকষির ক্ষমতা কম। উদ্বৃত্ত শ্রমিকের দেশে বিশেষ করে শ্রমের ক্ষণস্থায়ী চরিত্রের কারণে দর কষাকষিতে শ্রমিকদের অবস্থান সুবিধাজনক হয় না। বেশি দিন বেকার থাকার ঝুঁকি অনেকে নিতে চান না। এর জন্যে স্বল্প মজুরিতে অনেক শ্রমিক কাজ করেন। অবশ্য শ্রমিকগণ ট্রেড ইউনিয়নের মাধ্যমে মালিক পক্ষের সাথে দর কষাকষি করতে পারেন। It may be applicable with trade unions. উৎপাদন ক্ষেত্রে শ্রমিকের উপস্থিতি অপরিহার্য, আমরা সবাই জানি, এবং জমিতে ফসল ফলাতে জমির মালিকের উপস্থিতি অপরিহার্য নয়, কিন্তু
উৎপাদনের সময় শ্রমিকের উপস্থিতি অপরিহার্য, সশরীরে উপস্থিত থেকেই তাকে শ্রমের যোগান দিতে হয়, এর কোনো সাবস্টিটিউট হয় না। শ্রমের যোগানের হ্রাস বৃদ্ধির সময় সাপেক্ষ। শ্রমের যোগান ভূমির মতো একেবারে নির্দিষ্ট না হলেও এর হ্রাস বৃদ্ধির সময় সাপেক্ষ। তাই শ্রমের চাহিদা পরিবর্তনের সাথে সাথে এর যোগানের পরিবর্তন সম্ভব নয়, কারণ শ্রমের যোগান একটি দেশের জনহার, শিক্ষা, প্রশিক্ষণ প্রভৃতি বিষয়ের উপর নির্ভরশীল। তাই মজুরি বাড়লেও শ্রমের যোগান দ্রুত বাড়ে না, আবার মজুরি কমলেও যোগান দ্রুত কমে না। তাই স্বল্পকালে শ্রমিকের যোগান সীমাবদ্ধ থাকে। এখন আলোচনা করব উৎপাদনশীল ও অনুৎপাদনশীল শ্রম, প্রোডাক্টিভিটি লেবার অ্যান্ড আনপ্রোডাক্টিভিটি লেবার। শ্রমকে উৎপাদনশীল এবং অনুৎপাদনশীল এই দুটি শ্রেণীতে ভাগ করা হয়। তবে উৎপাদনশীল ও অনুৎপাদনশীল বলতে প্রকৃতপক্ষে কি বোঝায়, এই নিয়ে অর্থনীতিবিদদের মধ্যে মতভেদ আছে। প্রথমে বলবো, অষ্টাদশ শতাব্দীতে ফ্রান্সে ফিজিওক্রাট নামে পরিচিত এক শ্রেণীর লেখকের আবির্ভাব ঘটে এবং তাদের মতে যে শ্রম অতিরিক্ত কিছু উৎপাদন করে তাকে উৎপাদনশীল শ্রম বলে। অপরপক্ষে যে শ্রম অতিরিক্ত কোনো কিছু উৎপাদন করে না তাকে অনুৎপাদন বা অনুৎপাদনশীল শ্রম বলা হয়। এই ধারণা অনুযায়ী কেবল যে সমস্ত শ্রমিক কৃষিক্ষেত্রে বা শিল্প কারখানায় নিয়োজিত আছে তাদের শ্রমকে উৎপাদনশীল বলা হয়। পক্ষান্তরে ব্যবসায় বা অন্যান্য কাজে নিয়োজিত শ্রমিক যারা নতুন কিছু উৎপাদন করে না সেগুলি অনুৎপাদনশীল শ্রম। এরপরে বলবো ক্লাসিক্যাল মতবাদ কি ছিল। অ্যাডাম স্মিথ, ডেভিড রিকার্ডো এবং জে.এল. স্মিল প্রমুখ ক্লাসিক্যাল ইকোনমিস্ট বা অর্থনীতিবিদদের মতে যে শ্রমের দ্বারা বস্তুজাত কোনো দ্রব্য উৎপাদন করা হয় তাকে উৎপাদনশীল শ্রম বলা হয়। প্রোডাক্টিভিটি বা প্রোডাক্টিভ লেবার অর্থাৎ কৃষক, তাঁতি, শ্রমিক বস্তুগত দ্রব্য উৎপাদন করে এবং তাদের শ্রমকে উৎপাদনশীল শ্রম বলা হয়। পক্ষান্তরে যে শ্রমের সাহায্যে দৃশ্যমান বা বস্তুজাত কোনো দ্রব্য উৎপাদিত হয় না সেই শ্রমকে অনুৎপাদনশীল শ্রম বলা হয় বা বলে গণ্য করা হয়। এই সংজ্ঞা অনুযায়ী শিক্ষিত, ডাক্তার, আইনজীবী, গায়ক প্রভৃতি কাজকে অনুৎপাদনশীল শ্রম বলা যেতে পারে। এবারে বলবো আধুনিক মতবাদ, হোয়াট ইজ কারেন্ট ওপিনিয়ন অফ ইকোনমিক্স। আধুনিক অর্থনীতিবিদ ফিজিওক্র্যাট বা ক্লাসিক্যাল অর্থনীতিবিদদের মতবাদ সমর্থন করেন না। তাদের মতে যে শ্রম কোনো উপযোগ সৃষ্টি করে তাকেই উৎপাদনশীল শ্রম বলা হয়। এই ধারণা অনুযায়ী শ্রম বস্তুজাত বা অবস্তুজাত যাই উৎপন্ন করুক না কেন, যদি তা মানুষের অভাব পূরণ করতে পারে তাহলে সেটা উৎপাদনশীল শ্রম। এবং উৎপাদনশীল বলতে উপযোগ সৃষ্টি বোঝায়। সুতরাং ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, উকিল, গায়ক, কবি প্রভৃতি সকলের শ্রমই উৎপাদনশীল, কারণ সমাজে তাদের সেবার চাহিদা আছে। অপরপক্ষে যে শ্রম কোনো উপযোগ সৃষ্টি করতে পারে না, যার কোনো বিনিময় মূল্য নেই, তাকে অনুৎপাদনশীল শ্রম বলা হয়। তো এবার আলোচনা করব শ্রমের যোগান ও দক্ষতা কি কি বিষয়ের উপর নির্ভর করে। শ্রমের যোগান বলতে কি একটি দেশের অভ্যন্তরে কাজ করতে সক্ষম এবং ইচ্ছুক ব্যক্তিদের বোঝায়, অর্থাৎ দেশের জনসংখ্যার সেই অংশকে বোঝায় যারা উৎপাদনে শ্রম দানে সক্ষম।
প্রথমে বলবো জনসংখ্যা। জনসংখ্যাই হলো সকল শ্রমের উৎস। কোনো দেশের শ্রমের যোগান সেই দেশের মোট জনসংখ্যার উপর নির্ভর করে। যে দেশে যত বেশি লোক বাস করে সে দেশে শ্রমের যোগান তত বেশি। পক্ষান্তরে যে দেশে লোক সংখ্যা কম সেখানকার শ্রমের যোগানও তুলনামূলকভাবে তত কম। তবে শ্রমের যোগান হিসেব করতে জনসমষ্টির যে অংশ কর্মক্ষম তাদেরই ধরতে হবে। অতিবৃদ্ধ, শিশু, উন্মাদ ইত্যাদি শ্রমের হিসাবের সময় বিবেচনায় আসে না। শ্রমের দক্ষতা। শ্রমের দক্ষতা ও নিপুণতা শ্রমের যোগান বাড়ায়। একই পরিমাণ শ্রম সম্পন্ন দুটি দেশের যে দেশের শ্রমের দক্ষতা বেশি, স্কিল বেশি, সে দেশের শ্রমের যোগান বেশি বিবেচিত হবে। এবং শ্রমের দক্ষতা না বাড়িয়ে শ্রমিকের সংখ্যা বাড়ালেই যে শ্রমের যোগান বাড়বে এমন নয়। শ্রমের সংখ্যা কম থাকলেও তারা যদি দক্ষ হয়, ইফ দে আর স্কিল্ড লেবার, তবে শ্রমের যোগান বাড়বে, নচেত নয়। আধুনিক উৎপাদন পদ্ধতিতে শ্রমিকের দক্ষতার গুরুত্ব আরো বৃদ্ধি পাচ্ছে। তাই শ্রমিকের দক্ষতার উপর শ্রমের যোগান বহুলাংশে নির্ভরশীল। শ্রমের যোগান কাজের সময়ের উপরেও নির্ভর করে। দুটি দেশে যদি শ্রমিকের সংখ্যা একই হয় কিন্তু একটি দেশে শ্রমিক সপ্তাহে 40 ঘন্টা এবং অপর দেশে সপ্তাহে 44 ঘন্টা কাজ করে, তবে শেষোক্ত শ্রমিকের যোগান বেশি হবে, অর্থাৎ 44 ঘন্টাটা বেশি হবে, বেশি লেবার দিচ্ছে। তাহলে শ্রমের দক্ষতা বলতে কি বুঝবো? শ্রমিকের উৎপাদন ক্ষমতাকে শ্রমের দক্ষতা বলা যেতে পারে, বলা হয়। এবং বস্তুত দক্ষ শ্রম শক্তি যে কোনো দেশের একটি মূল্যবান সম্পদ। শ্রমিকের যোগান কেবল জনসংখ্যার উপর নির্ভর করে না, বরং শ্রমিকের কর্মদক্ষতার উপরও নির্ভর করে। সুতরাং শ্রমিকের সংখ্যা না বাড়িয়ে কেবল তাদের দক্ষতা বাড়িয়ে দেশের সম্পদ বৃদ্ধি করা যায়। এভাবে জনসংখ্যা বৃদ্ধি করে সমস্যা সৃষ্টি না করে শ্রমের দক্ষতা বাড়িয়ে দেশের উন্নয়ন ত্বরান্বিত করা যায়। তাহলে শ্রমের দক্ষতা অনেকগুলি বিষয়ের উপর নির্ভরশীল। সেগুলি হলো কাজ করার যোগ্যতা, কাজ করার ইচ্ছে, সংগঠনের দক্ষতা, কারখানার পরিবেশ। প্রথমে তাহলে বলবো কাজ করার দক্ষতা। শ্রমিকের কাজ করার ইচ্ছে আবার কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে, যেমন দৈহিক যোগ্যতা, কারিগরি যোগ্যতা, বুদ্ধিগত যোগ্যতা, নৈতিক যোগ্যতা। প্রথমে বলবো দৈহিক যোগ্যতা। শ্রমিকের দক্ষতা বহুলাংশে তার দৈহিক যোগ্যতার উপরে সক্ষমতার নির্ভরশীল। একজন সুস্থ এবং সবল শ্রমিক একজন অসুস্থ এবং দুর্বল শ্রমিক অপেক্ষা অধিক কাজ করতে সক্ষম। দেশের আবহাওয়া ও জলবায়ু, উন্নত খাদ্য, ভালো পোশাক পরিচ্ছদ, স্বাস্থ্যকর বাসস্থান প্রভৃতি শ্রমিকদের কর্মনৈপুণ্যের উপর প্রভাব বিস্তার করে। যেমন শীত প্রধান দেশে শ্রমিকগণ অধিক পরিমাণে কাজ করতে পারে, তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়ে না। অন্যদিকে গ্রীষ্ম প্রধান দেশে শ্রমিকগণ অত্যন্ত পরিশ্রমে ক্লান্ত হয়ে যায় বা অল্প পরিশ্রমে ক্লান্ত হয়ে যায়, দীর্ঘ সময় ধরে কাজ করতে সক্ষম হন না। তাছাড়া জাতিগত বৈশিষ্ট্যের কারণেও শ্রমিকদের দৈহিক যোগ্যতা অধিক হয়। যেমন ইংরেজরা বংশগত কারণে অনেক বেশি দীর্ঘকায় এবং শক্তিশালী। এরপরে বলবো কারিগরি যোগ্যতা। কারিগরি যোগ্যতা বলতে বিশেষ কাজের জন্য বিশেষ কর্মদক্ষতাকে বোঝায়। কারিগরি যোগ্যতা গড়ে তুলতে কারিগরি জ্ঞান অর্জন করতে হয়। এই কারিগরি যোগ্যতা শ্রমিকদের দক্ষতা বহুলাংশে বৃদ্ধি করতে পারে। আধুনিক উৎপাদন ব্যবস্থায় শ্রমিকদের কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ, সুবিধা প্রদানের বিষয়টির উপর গুরুত্ব বৃদ্ধি পেয়েছে। এরপরে বলবো বুদ্ধিগত যোগ্যতা। বুদ্ধিগত যোগ্যতা শ্রমিকদের কর্মদক্ষতা বৃদ্ধি করে। এই বুদ্ধিগত যোগ্যতা প্রধানত শিক্ষার উপর নির্ভরশীল। উপযুক্ত শিক্ষা দীক্ষার সুবন্দোবস্ত শ্রমিকগণ কর্মে উৎসাহী এবং উদ্যোগী হয়। এতে তাদের উৎপাদন ক্ষমতাও বাড়ে। এজন্য নিঃসন্দেহে শিক্ষিত শ্রমিক অশিক্ষিত শ্রমিকের চেয়ে
অধিক কর্মদক্ষ। এবার বলবো নৈতিক যোগ্যতা। শ্রমিকের নৈতিক চরিত্রের উপর তার কর্মদক্ষতা নির্ভর করে। যে শ্রমিক সৎ, বিশ্বাসী, তার কর্মদক্ষতা বেশি। কর্তব্যনিষ্ঠ, দায়িত্ববান, দায়িত্ব সম্পন্ন ইত্যাদি গুণের অধিকারী শ্রমিক স্বাভাবিকভাবেই অধিক কর্মদক্ষতার অধিকারী হবে। অপর ক্ষেত্রে নৈতিক চরিত্রের অবনতি ঘটলে শ্রমিকগণ ফাঁকিবাজ, কাজে অমনোযোগী হয়ে পড়ে এবং তাদের ক্ষমতা হ্রাস পায়। এবার বলবো কাজ করার ইচ্ছে। শ্রমিকদের দক্ষতা তাদের কাজ করার ইচ্ছের উপর বহুলাংশে নির্ভরশীল। শ্রমিকদের কাজের প্রতি স্বতঃস্ফূর্ত টান ও উৎসাহ না থাকলে তাদের কর্মদক্ষতা বৃদ্ধি পাবে না। এই ইচ্ছা আবার নির্ভর করে কাজের নিরাপত্তা ও অনিশ্চয়তা, ভবিষ্যৎ সফলতা এবং উন্নতির সম্ভাবনা এবং ওই কাজে বিভিন্ন সুযোগ সুবিধা, বৈচিত্র্য এবং প্রকৃতির উপর। যে সব কাজে ক্রমাগত বেতন ও ভাতা বৃদ্ধির সুবিধা আছে, শ্রমিকগণ সেসব কাজে নিয়োজিত থাকতে উৎসাহ পায়। চাকরির স্থায়িত্ব, পুরস্কারের ব্যবস্থা, অবসর ভাতা, নিয়মিত মজুরি, আমোদ প্রমোদের ব্যবস্থা, উন্নত যন্ত্রপাতি ব্যবহারের সুযোগ প্রভৃতি শ্রমিকগণের কাজ করার ইচ্ছে বৃদ্ধি করে। তাহলে সংগঠনের দক্ষতার উপরেও শ্রমিকের দক্ষতা নির্ভর করে। সংগঠন বা মালিক উৎপাদন সমূহের মধ্যে সুষ্ঠুভাবে সমন্বয় ঘটিয়ে প্রতিষ্ঠানকে নিয়োজিত শ্রমিকদের কর্মদক্ষতা বৃদ্ধি করতে পারে এবং মালিকের সংগঠন ক্ষমতা উচ্চমানের হলে বা উচ্চ শিক্ষা এবং প্রশিক্ষণ প্রাপ্ত হলে তার অধীনে শ্রমিকগণ সহজেই দক্ষ হয়ে উঠবে। কারখানার পরিবেশ, পারিপার্শ্বিক অবস্থা, পরিচ্ছন্নতা, প্রচুর আলো বাতাস, ব্যক্তি স্বাধীনতা, ফ্রিডম অফ ওয়ার্ক, মেন ইম্পর্টেন্ট থিং, অংশীদারিত্বে, ব্যবস্থাপনা, নিয়মানুবর্তিতা, ডিসিপ্লিন প্রভৃতি বিষয় শ্রমিকদের কর্মদক্ষতা বৃদ্ধি করে। তাছাড়া উন্নত মানের আধুনিক যন্ত্রপাতি এবং প্রযুক্তিগত উত্তরণ শ্রমিকদের দক্ষতা বৃদ্ধির সাহায্য করে। সামাজিক নিরাপত্তা ইম্পর্টেন্ট। সামাজিক নিরাপত্তার ব্যবস্থা শ্রমিকদের দক্ষতা বৃদ্ধিতে সাহায্য করে এবং অসুস্থতা, বেকারত্ব, দুর্ঘটনা প্রভৃতি ক্ষেত্রে আর্থিক এবং সামাজিক নিরাপত্তা প্রদানের সুবিধা থাকলে শ্রমিকগণ কাজে উৎসাহ পায় এবং নিষ্ঠার সাথে কাজ করে, ফলে তাদের কর্মদক্ষতা বৃদ্ধি পায়। শ্রমের গতিশীলতা বলতে শ্রমিকদের এক স্থান থেকে অন্য স্থানে গমন, এক পেশা ছেড়ে অন্য পেশা গ্রহণ, এক প্রতিষ্ঠান ছেড়ে অন্য প্রতিষ্ঠানে যোগদান, এমনকি একই প্রতিষ্ঠানের একটি স্তর থেকে অন্য স্তরে নিয়োগ প্রাপ্তি ইত্যাদিকে বোঝায়। অর্থাৎ শ্রমিকগণের নিজেদের সুবিধা মতো প্রতিষ্ঠান, পেশা, কর্মস্থান পরিবর্তনের সুবিধা থাকা এবং শ্রমিকদের এই স্থানান্তরকে আমরা শ্রমের গতিশীলতা বলি। যেমন একজন গ্রামাঞ্চল থেকে যদি শহরে চাকরি গ্রহণ করে, আইন ব্যবসা ত্যাগ করে সহকারী যে কোনো কাজ করে, ব্যাংকের অফিস সহকারী থেকে অফিসার পদে উন্নতি পায়, তাকে আমরা শ্রমের গতিশীলতা বলতে পারি। তাহলে শ্রমের গতিশীলতা চার প্রকার ভাবে বলা যেতে পারে: ভৌগোলিক গতিশীলতা, শিক্ষাগত গতিশীলতা, পেশাগত গতিশীলতা আর স্তরভিত্তিক গতিশীলতা। ভৌগোলিক গতিশীলতা, কোনো শ্রমিক চাকরির জন্য এক স্থান থেকে অন্য স্থানে চলাচলকে ভৌগোলিক গতিশীলতা বলা যায়। শিল্পগত গতিশীলতা, কোনো শ্রমিক যখন এক শিল্প ত্যাগ করে অন্য একটি শিল্পে যোগদান করে তাকে সেই শিল্পগত গতিশীলতা বলে। পেশাগত গতিশীলতা, কোনো শ্রমিক একটি পেশা থেকে ত্যাগ করে অন্য পেশাতে গ্রহণ করলে তাকে পেশাগত গতিশীলতা বলে। স্তরগত গতিশীলতা, কোনো শ্রমিক যখন একই উৎপাদন ক্ষেত্রে একটি স্তর থেকে অন্য স্তরে গমন করে তাকে আমরা বলতে পারি স্তরের গতিশীলতা। তাহলে শ্রম এবং প্রোডাকশন অ্যান্ড প্রোডাক্টিভিটি এই চ্যাপ্টারের এই পর্বটা এখানে শেষ করছি। পরবর্তী ব্লগে আমি আলোচনা করব পুঁজি বা মূলধন, তার সংজ্ঞা, বৈশিষ্ট্য,
দক্ষতা, এগুলো নিয়ে। ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব, শেয়ার করে দিন। আমি বাংলায় আপনাদের জন্য ম্যানেজমেন্টের চ্যানেল, MBA চ্যানেল করছি। আর চ্যানেলটি ভালো লাগলে এবং দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ।